দর্শক, অবশেষে বহুল কাঙ্ক্ষিত তফসিল ঘোষণা করা হলো এবং ধারণা ছিল আমাদের এর আগে একজন ইসি সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে ফেব্রুয়ারির 10 তারিখে হয়তো নির্বাচনের ডেটটা হবে, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আজকে ঘোষণা করলেন ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। গণভোটের ব্যাপারে কোন দল কোন অবস্থানে যাবে সেটা যদিও পরের ব্যাপার, কিন্তু আমরা এটুকু দেখছি যে নির্বাচনের তফসিল ঘোষণা যখন হলো তখন এটা নিশ্চিত যে আওয়ামী লীগকে বিহীন নির্বাচন হচ্ছে। নির্বাচনের তফসিল এবং অন্যান্য দলগুলো কি বলছে, আওয়ামী লীগকে বিহীন নির্বাচনটা কতটা সাকসেসফুল হবে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচনের কথা। নির্বাচনের তফসিল ঘোষিত হলো অবশেষে, এবং তফসিল যখন ঘোষণা করা হলো ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে, সেই তফসিল দেখে এটা এখন নিশ্চিত যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকার আওয়ামী লীগকে বাদ রেখেই নির্বাচনের প্রক্রিয়াতে যাচ্ছে। কারণ আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপার থাকতো তাহলে তফসিল ঘোষণার আগে তাদের কার্যক্রমের ওপরে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার সহ নিবন্ধন স্থগিত করার ব্যাপারটাও প্রত্যাহার করা হতো। তফসিল ঘোষণার পরে নিবন্ধন আবার অ্যাক্টিভ করার ব্যাপারটা আর ঘটবে না। তার মানে আনুষ্ঠানিক একটা জায়গা পেল আওয়ামী লীগকে বিহীন নির্বাচন হচ্ছে। এর আগে আওয়ামী লীগের সময় বিএনপিকে বিহীন নির্বাচন করার ফলে যে নির্বাচনগুলোকে একপাক্ষিক নির্বাচন এবং বিতর্কিত নির্বাচন বলা হচ্ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় সমান সংখ্যক জনপ্রিয়তা এই দুই দলের। এবারে আওয়ামী লীগকে বিহীন নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটাও আওয়ামী লীগের সময়কার মতোই বিতর্কিত হয় কিনা এটাই এখন দেখার বিষয়, কিংবা সরকার কিভাবে এই নির্বাচনের বৈধতা নিশ্চিত করে সেটাও আমরা দেখতে পাবো হয়তো অচিরেই। নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার আজকে জানালেন যে 29 তারিখে, এই মাসের 29 তারিখে যে মনোনয়নপত্র দাখিল, সেই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, অর্থাৎ হাতে মাত্র 17 দিন রাজনৈতিক দলগুলো এই 17 দিনের মধ্যে তাদের জোটের প্রক্রিয়া সম্পন্ন করা, নিজেদের প্রার্থী যাচাই বাছাই করে সেগুলো ফাইনাল করা, নমিনেশন সাবমিট করা, তাদের দলের নমিনেশন বাছাইয়ের ব্যাপার থাকলে সেই নমিনেশন বাছাই ফর্ম বিক্রি করা, এরকম নানা ব্যাপার এখনও বাকি রয়েছে। 17 দিন তাদের জন্য যথেষ্ট কম সময় বলেই মনে হতে পারে। এর মাঝেই তাদেরকে এই কর্মযজ্ঞ শেষ করতে হবে। ঘোষিত তফসিলে আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর। এরপরে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি যাচাই বাছাই হবে, মনোনয়ন যাচাই বাছাই হবে। এরপরে আপিলের সময়সীমা হচ্ছে 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। যাচাই বাছাই শেষে যাদের মনোনয়ন বাতিল হবে তারা আপিল করতে পারবেন 11 তারিখ পর্যন্ত। 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 20 জানুয়ারিতে গিয়ে আপনি যদি মনে করেন আমি প্রার্থী থাকবো না, তাহলে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। 20 জানুয়ারির পরে আর সে সুযোগটা থাকবে না। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি, অর্থাৎ নির্বাচনের একদিন আগে পর্যন্ত 10 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের প্রচার চালানো যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন। এবারের নির্বাচনে প্রচারের অন্যতম ব্যাপার হচ্ছে এবারের নির্বাচনে পোস্টার থাকছে না। সুতরাং প্রার্থীদেরকে অনেকটা ডিজিটাল ক্যাম্পেনের উপরে নির্ভর করতে হবে। ডিজিটাল ক্যাম্পেন সাথে কিছু ছোট ছোট বিলবোর্ড তারা দিতে পারবেন, এই ব্যাপারটা। আবার বিলবোর্ডও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের দায়িত্বেই থাকে কিনা সেটা আমরা এখনও নিশ্চিত নই। এরই মাঝে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আদালত থেকে সর্বশেষ জানানো হয়েছে যে জোট করলেও যার যার দলের প্রতীকে প্রার্থী হতে হবে, দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। যে আবেদন জানানো হয়েছিল আদালতে যে জোট করলে জোটভুক্ত দলের যে কোনো মার্কায় প্রার্থী হিসেবে ভোট করা যাওয়ার
অনুমতি চাওয়া হয়েছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন যেটা বলেছে যে জোট করলেও নিজের নিজের দলের প্রতীকে ভোট করতে হবে, সেটাই থাকছে। সেটা থাকার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে বড় দলগুলোর সঙ্গে যে সকল ছোট দল জোট করছে তাদের আদতে কোনো লাভ হবে না, কারণ তাদের নিজেদের প্রতীকে যদি নির্বাচন করতে হয় সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাতের ক্ষেত্রে যেটা হবে, জামাতের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো একটু কম হবে, কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ধানের শীষ না থাকলে অন্য মার্কায় যারা জোটবদ্ধ হবেন তারা কতটা বিএনপি তৃণমূলের সমর্থন পান সেটাই এখন দেখার বিষয়। সেই ক্ষেত্রে ছোট দলগুলো, যারা ছোট দলের জোট, সেই ছোট দলগুলো অপেক্ষাকৃত একটু লাভবান হবে এই সূত্রে যে বড় দলগুলোর জোট ওই প্রতীকের দিক থেকে কোনো আলাদা বেনিফিট পাবে না। এই যখন অবস্থা, তখন আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব এবং জামাতের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অর্থাৎ তফসিলকে তারা স্বাগত জানিয়েছেন এবং তফসিলের মাধ্যমে তারা মনে করছেন যে জামাত মনে করছে যে এতদিন পর্যন্ত নির্বাচন নিয়ে যে সন্দেহ কাজ করছিল সেই সন্দেহ আর থাকছে না। বিএনপি মনে করছে যে এটা একটা দারুণ ব্যাপার হয়েছে, এই ব্যাপারের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সরকার আসবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ফিরে যেতে পারবেন। এই দুই দলের অবস্থান, এনসিপির অবস্থান এখন পর্যন্ত, এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্যও পজিটিভ হবে, এটাই স্বাভাবিক। এরই মাঝে গতকালকে আমরা দেখেছি দুইজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছে। তাদের কোন দলে যোগদান করবেন, কোথায় থেকে নির্বাচন করবেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু সব থেকে বড় আলোচনাটা এখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে বিহীন যখন নির্বাচন হচ্ছে, অর্থাৎ তফসিল ঘোষণা করা হলো, তখন জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা। জাতীয় পার্টি ঘোষণা দিয়েছিল যে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। জাতীয় পার্টি এবং 14 দলের দলগুলো যদি নির্বাচন না করে তাহলে নির্বাচনের কার্যক্রমে একটা বড় শূন্যতা থাকবে। আওয়ামী লীগের পাশাপাশি তারাও যদি নির্বাচন বয়কট করে, সেই ক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আরও বেশি প্রশ্ন তৈরি হবে। যদিও এর মাঝে জাতীয় পার্টির ভেঙে যাওয়া একটা অংশ, আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার তাদের নেতৃত্বে এবং সাবেক আরও আগে ভেঙে যাওয়া আনোয়ার হোসেন মঞ্জুর জেপি তাদের নেতৃত্বে 20 দলের একটা জোট হয়েছে। সেই জোটটার ভূমিকা কি হয় সেটাও এখন দেখার বিষয়। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের তফসিল যখন ঘোষণা করা হলো তখন এটা কোনো বাধার সম্মুখীন হয় কিনা, আন্তর্জাতিক পর্যায় থেকে প্রশ্নের মুখে পড়ে কিনা সেটা আমরা দেখব। খুবই প্রাসঙ্গিকভাবে এটা একটা বড় ব্যাপার হবে, কারণ ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে টের পেয়েছি সেটা হচ্ছে যে মানব জমিনের মাঝখানে একটা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে যে আন্তর্জাতিক চাপ রয়েছে, ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে এবং আন্তর্জাতিক পক্ষগুলোকে সরকার নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং সেই বোঝানোর ফলাফল হিসেবে তারা একটা জায়গায় ছাড় দিয়েছে। এতদিন যে তারা বলে আসছিল যে আওয়ামী লীগের কাউকে স্বতন্ত্র নির্বাচনও করতে দেওয়া হবে না, সেই জায়গায় একটা শিথিলতা এসেছে। অর্থাৎ আওয়ামী লীগের যারা মামলার আসামি না, অর্থাৎ মানবতাবিরোধী আসামি না, তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন, সরকার তাদেরকে নির্বাচন করতে দেবে। কিন্তু তারা নির্বাচন করতে চাইলেই তারা কতটা প্রাণোচ্ছল পরিবেশে নির্বাচন করতে পারবেন সেটা একটা বড় প্রসঙ্গ, কারণ এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা জায়গায়, দেশের নানা জায়গায় মবের শিকার হচ্ছে, সেই দৃশ্য আমরা দেখছি। আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী হিসেবে অভিযোগ করে 2 জন শিক্ষককে ওই জুলাই যোদ্ধা এই দিয়ে, এই ব্যানারে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, শারীরিকভাবে মারধর করা হয়েছে, যে ভিডিও ভাইরাল হতে দেখেছি। সুতরাং আওয়ামী লীগের লোকজন তারা স্বতন্ত্র নির্বাচন করবে বলে আমার মনে হয় না। এই রিস্কে তারা যাবে না। এই কারণে আর একটা যে আমরা গত কয়েকদিনের খবরে জানি যে স্বতন্ত্র নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকলেও শেখ হাসিনার সায় নেই সেটাতে। শেখ হাসিনা চান না তার দলের কেউ নির্বাচন করে এই নির্বাচনটাকে তাদের মাধ্যমে বৈধতা দেয়া হোক। সুতরাং পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন থাকছে। এখন দেখার বিষয়
যে আজকে থেকে আওয়ামী লীগ যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে যেগুলো ব্যাপকভাবে ভাইরাল হতে দেখেছি আমরা, আজকে মশাল মিছিল করবে তারা, আগামীকালকে জুমার নামাজের পরে তারা মিছিল করবে, পরদিন শনিবার সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে। এটা নির্বাচন ঠেকানোর একটা প্রাথমিক প্রক্রিয়া কিনা, যেটা সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে নির্বাচন যদি তাদেরকে করতে দেয়া না হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে, অর্থাৎ নির্বাচন ঠেকানোর যুদ্ধে যাবে। সেই ক্ষেত্রে নির্বাচনটা যে সুষ্ঠু পরিবেশে হবে কিংবা গোলযোগপূর্ণ আবহাওয়াতে যাবে না, সেই ব্যাপারে গ্যারেন্টি দেওয়াটা খুব মুশকিল। আমরা চাই নির্বাচনটা গোলযোগ মুক্ত পরিবেশে হোক, ভালোভাবে হোক, একটা নির্বাচিত সরকার আসুক। নির্বাচিত সরকার আসার মাধ্যমে বাংলাদেশে যে মবতন্ত্র কায়েম হয়েছে সেই মবতন্ত্র থেকে দেশটা অন্তত উদ্ধার পাক, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। সামনেই দেখা যাবে কোন পরিস্থিতি তৈরি হয়। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে এই নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হলো, এটাতে কি আপনি নিশ্চিত শতভাগ যে নির্বাচনটা সত্যি ফেব্রুয়ারির 12 তারিখে হচ্ছে, নাকি এর আগে 1/11-এর যে অভিজ্ঞতা আমাদের আছে সেরকম পরিস্থিতির আবার আমরা সম্মুখীন হতে পারি? যদিও আমাদের প্রত্যাশা সেটা নয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।